আজকে হঠাৎ আপনাদের খুব অল্প সময়ের নোটিশের বোধহয় আপনাদের ডাকা হয়েছে, এবং ডাকার কারণ হচ্ছে যে অনগ্রসর শ্রেণী কমিশনের আমি চেয়ারপারসন, কিন্তু কোনোদিন প্রেস কনফারেন্স করিনি, প্রয়োজন হয়নি। কিন্তু কিছু সাম্প্রতিক ঘটনায় কিছু বিভ্রান্তি জনমানসে ছড়িয়েছে, যার জন্যে আমায় আজকে আপনাদের কষ্ট দিতে হলো, আপনাদের ডাকলাম আর কি। আপনারা জানেন যে আমি যদি একটু বেশ পেছিয়ে যাই, যে সাচার কমিটির রিপোর্ট, মন্ডল কমিশনের জাজমেন্ট, সেই সময় 80-র দশকে এ নিয়ে তো অনেক আলোড়ন হয়েছে। আর মন্ডল কমিশনে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে আমাদের স্বাধীনতায় যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তফসিলি জাতি উপজাতিদের যে সংরক্ষণ দেয়া হয়েছিল, সেটা দেয়া হয়েছিল মূলত তাদের যাতে সমাজের মূল স্তরে নিয়ে আসার জন্য। কিন্তু তাছাড়াও একটা বিরাট সংখ্যক মানুষ বা বিরাট সংখ্যক গোষ্ঠী তারা এর বাইরে ছিল। তারা বিভিন্ন কারণে পিছিয়ে পড়া, সামাজিকভাবে পিছিয়ে পড়া, শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া, এবং এর সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়াও ছিল। সেই সব জিনিসগুলো কনসিডার করে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট হয়, ইন্দিরা সাহানি আপনারা জানেন, সেইখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বলে দিয়েছিল। এত সুন্দর জাজমেন্টে বলা ছিল যে কিভাবে নির্ণয় করা হবে। প্রত্যেকটা রাজ্যে একটা করে কমিশন হবে, এবং কমিশন কিভাবে ওই জনগোষ্ঠীগুলোকে আইডেন্টিফাই করে তাদের সরকারের কাছে আবেদন করবে যে তাদের এই তালিকাভুক্ত করার জন্য। কিছু একটা বিভ্রান্তিকর ধারণা মানুষের অনেকের আছে যে এই কমিশন বোধহয় সার্টিফিকেট দেয়। আমরা সার্টিফিকেট দিই না। কারণ আমাদের কাজ হচ্ছে যে এই গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে তাদের সরকারের কাছে আবেদন করা বা সরকারের কাছে রেকমেন্ড করা যে এদের এই ওবিসি তালিকাভুক্ত করা হোক, যাতে এরা সংরক্ষণের সুযোগ পায়, বিশেষ সংরক্ষণ ওই সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, এবং সেই সংরক্ষণের ফলে তাদের যাতে এই সংরক্ষণ দিয়ে যাতে সমাজের মূল স্তরে নিয়ে আসা যায়। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তফসিলি জাতি উপজাতিদের সঙ্গে যেটা তফাৎ, সেটা হচ্ছে যে ওরা কিন্তু জন্মসূত্রে সেই অধিকারটা পেয়েছে। কিন্তু এই অনগ্রসর শ্রেণী ওবিসির যেটা, সেখানে কিন্তু ক্রিমিলেয়ারের কথা বলা আছে। অর্থাৎ একটা জনগোষ্ঠী ওবিসিতে চিহ্নিত হওয়ার পরও কিন্তু একজন মানুষ তার নিজের এর জন্য, নিজের আর্থিক অবস্থার উন্নতির জন্য সে সেটা থেকে সেই সুবিধাটা নাও পেতে পারে। তো যাই হোক, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা এই কারণে বললাম যে এইভাবে আমাদের রাজ্যে যে কমিশন হয়, কমিশন হওয়ার পর তারপরে প্রথমে দুজন বিচারপতি, অমরেন্দ্রনাথ সেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তারপরে বিচারপতি গণেন্দ্র নারায়ণ রায়, এনারা দীর্ঘদিন ছিলেন। তারা এইভাবেই মূলত সুমোটো করা হয়নি হয়তো সেরমভাবে, কিন্তু অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এদের চিহ্নিত করা হয়েছে। সেখানে পদ্ধতিটা এরকম, পুরোপুরি ওই সুপ্রিম কোর্ট গাইডলাইনে, যে একটা সার্ভে হয়। আপনারা জানেন সিআরআই, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, তারা সার্ভে করে ওই এবং সার্ভের যে রেজাল্ট সেটাকে ওই ট্যাবুলেশন ফর্মে তার মধ্যে ফেলে তার যে নাম্বার, যে স্কোরিং হয়, সেই স্কোরিং অনুযায়ী
তার গ্রেডেশন হয়, ওবিসি হবে কি হবে না। এছাড়াও বিভিন্ন রাজ্যে তার আবার সাব ক্লাসিফিকেশন করা হয়, যেমন আমাদের রাজ্যে ওবিসি এ বি আছে, আবার বেশ কিছু রাজ্য আছে এমনকি 5টা ক্যাটেগরি পর্যন্ত এরম রাজ্যও আছে দক্ষিণে। তা আমাদের সেটা দরকার নেই, আমাদের ওবিসি এ বি। তা এই পরে তারপরে জাস্টিস গণেন রায়ের পর জাস্টিস মলয় সেনগুপ্ত, এবং তারপরে জাস্টিস মলয় সেনগুপ্তর পর কিছুদিন খালি থাকার পর আমি দায়িত্ব নিই 2017 সালে। 2012-তে 2010 এবং 12-তে আদালতে এই তালিকার এগেনস্টে মামলা হয়। সেখানে মূলত যে মামলাকারী তার বক্তব্য মূলত, আমি ভুল হলে কারেক্ট করে দেবেন, মূলত তাদের বক্তব্য ছিল যে সরকার ধর্মের ভিত্তিতে একটা বিশেষ কোনো ধর্মকে হয়তো বেশি ওয়েটেজ দিয়ে ওবিসিতে তারা যাতে বেশি বেনিফিট পায় এই জন্য করা হচ্ছে। এই মামলাটা কিন্তু 2010 এবং 12 মিলিয়ে বেশ 2-3টে মামলা হয়। 2011-এ নতুন সরকার আসে। এই এই যে তালিকার যে চ্যালেঞ্জটা হয়েছিল মূলত সেটা হচ্ছে 2011-র আগে যে সরকার ছিল সেই সময়কার ঘটনা। কিন্তু এখানে 2011-র যে সরকার এলো তারা কিন্তু ওই আগের সরকারের যে সিদ্ধান্ত সেটাকেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে এইটা নিয়ে তারপরে আস্তে আস্তে এই মামলাটা কিন্তু দীর্ঘদিন পড়েছিল। তারপরে হাইকোর্টে ওঠে এবং হাইকোর্টে হিয়ারিং হয়। হাইকোর্ট সেই মামলার নিষ্পত্তি করে, তপব্রত জাজমেন্ট, হ্যাঁ, মামলার নিষ্পত্তি করে 9 মে 2024। সেখানে কিন্তু হাইকোর্ট যেটা বলে, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেখানে কিন্তু ওই ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে কি হয়নি এসব সম্বন্ধে কিন্তু হাইকোর্ট গেল না। হাইকোর্ট ওই নিয়ে কিন্তু ওনাদের বক্তব্যে মান্যতা দেয়নি। হাইকোর্ট যেটা বলেছিল, হাইকোর্টের রায়টা দুটো দিক ছিল। একটা হচ্ছে যে কিছু কিছু আইন, ধারা, উপধারা, ওই ওবিসি অ্যাক্ট যেটা আমাদের আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট, এই আইনের কয়েকটি ধারা, সেইটা হাইকোর্ট বলেছিল যে এটা ঠিক মতো নয়, সেই ধারা সেটা বাতিল করেছিল, কোয়াশ করেছিল। আর একটা করেছিল যেটা, সেটা হচ্ছে যে 110, তাই তো 110 113টা কমিউনিটি তাদের ক্যান্সেল করা হলো। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল মেনলি, যেটা অনেকগুলো বিষয় ছিল, যাই হোক মেনলি ছিল যে এই সুপ্রিম কোর্ট বলছে, সরি, হাইকোর্টের বক্তব্য ছিল মেনলি যে এই কমিশনের, এই যে আগে এতক্ষণ বললাম যেটা, আমাদের কমিশন সিআরআইকে দিয়ে সার্ভে করে ট্যাবুলেটেড ফর্মে তার স্কোরিং হয়, স্কোরিং হয়ে কমিশন হিয়ারিং করে। কমিশন, কারণ অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি, অনেক ক্ষেত্রে আমি কমিউনিটির নাম বলতে চাই না, একটা কমিউনিটির জন্য কিছু লোক এসছে যে আমাদের ওবিসি তালিকাভুক্ত করা হোক, আবার কিছু লোক এসছে না আমরা চাই না। সেইগুলো আমরা বিচার করে তারপরে সরকারের কাছে পাঠাই যে এদের নেওয়া হবে কি হবে না। কিছু কিছু কয়েকটা বিগত দিনে আমার সময় হয়নি, তার আগে হয়েছে, আমি রেকর্ডে নথিতে আছে, তাদের বিভিন্ন কারণে রিজেকশন হয়েছে। তার মধ্যে একটা রিজেকশন এইটা যে বেশিরভাগ লোক চাইনি, যে আমরা চাই না ওবিসি। হ্যাঁ, যাই হোক, সেটাও সরকারের এই কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল যে ওই 113টা কমিউনিটির ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়েছে এবং কমিশনকে
বাইপাস করে সরকার এটা করেছে, এইটা হাইকোর্টের বক্তব্য ছিল। সরকার সেটা মানেনি, সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে, সে মামলা পেন্ডিং রয়েছে। আমি বিচারাধীন বিষয় বলতে চাই না। আমার আজকে আসার উদ্দেশ্য যেটা সেটা বলি, এই যে মামলা হলো, এই যে 113টা কমিউনিটি বাদ হয়ে গেল, এবং তারপরে কিন্তু আরো 66টা কমিউনিটি ছিল, মানে টোটাল পশ্চিমবাংলায় যা টোটাল যা আজ পর্যন্ত ওবিসি হয়েছে সেই পুরোটাই ওই যে সাব ক্লাসিফিকেশন, যেটা এ আর বি, ওইটা বাতিল হয়ে যাওয়ার জন্য ওই 66টা কমিউনিটি কিন্তু হাইকোর্ট কিছু বলেনি, কারণ ওইগুলো সেই আমাদের জাস্টিস অমরেন্দ্রনাথ সেন, জাস্টিস গণেন রায় সেই সময় থেকে চলে আসছে, কিন্তু তাদের সাব ক্লাসিফিকেশনটাও বাতিল হয়ে গেল। যেহেতু সাব ক্লাসিফিকেশন বাতিল, কিন্তু কোনটা হবে কোনটা হবে না বলেনি, হাইকোর্ট টোটালি করেছে। তার ফলে হলো কি, আপনারা জানেন যে এই যে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে উচ্চশিক্ষায়, সেখানে একটা সংরক্ষণের ব্যাপার আছে, চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যাপার আছে, প্রচন্ড একটা অদ্ভুত স্টেলমেন্ট অবস্থা হয়ে যায়, স্টেলমেন্ট হয়ে যায়। সেই জন্যে মামলা বিচারাধীন, মামলার তো একটা সময় আছে, মামলা তো সময় লাগে নিষ্পত্তি হতে। তা সুপ্রিম কোর্টে মামলা যখন পেন্ডিং থাকছে, তখন আমাদের কাছেও অনেক গোষ্ঠী, তারা অনেক মানুষ এসে বলেন যে আমাদের চাকরির অসুবিধে হচ্ছে, ভর্তির অসুবিধে হচ্ছে, এবং সেটা আপনারা সবাই জানেন, আপনারাও সেটা ফেস করেছেন, বিভিন্ন মাধ্যমে আপনারাও বলেছেন, সেগুলো আপনারা প্রকাশ করেছেন। সেই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে যখন মামলা পেন্ডিং, সেই অবস্থায় আমরা কমিশনের তরফ থেকে আমরা একটা আবেদন করি। কত? হ্যাঁ, 18ই মার্চ সুপ্রিম কোর্টের কাছে বলি যে মামলা তো সুপ্রিম কোর্ট শুনতেই হবে, কারণ হচ্ছে ওই যে আইনের ধারা উপধারাগুলো বাতিল হয়েছে, সেইগুলো ঠিক হয়েছে কি হয়নি সেটা তো পশ্চিমবঙ্গ সরকার গেছেন, সেটা তো সুপ্রিম কোর্ট বিচার করবে। কিন্তু এই যে মানুষগুলো, পিছিয়ে পড়া মানুষগুলো, তারা যে সংরক্ষণ পেয়েছিল যেটা বাতিল হয়েছে, সেইটাকে হাইকোর্ট বলেছিল যে এইটা এইভাবে করা উচিত ছিল, সেইটা হয়নি। আমরা তখন বলি সুপ্রিম কোর্টে গিয়ে যে হাইকোর্ট যেভাবে বলেছে, আমরা ঠিক হাইকোর্টের প্রত্যেকটি স্টেপ ফলো করে আমরা এটাকে, এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি। সুপ্রিম কোর্ট সেই জন্য আমাদের মান্যতা দিয়ে জুলাই মাস অবধি সময় দিয়েছে। আপনাদের বলি, অত্যন্ত সারা দিন রাত আমাদের কর্মীরা পরিশ্রম করেছে। শনি রবি আমরা নিউ টাউনে আদিবাসী ভবন আমরা 1 মাসের জন্য নিয়েছিলাম, খবরের কাগজে বিজ্ঞাপন করে এই প্রত্যেকটা কমিউনিটি, হয়তো সবগুলো পারিনি, টোটাল কত হয়েছে 176টা পেরেছি, আরো কিছু বাকি আছে। তাদের প্রত্যেকটা জনশুনানি হয়েছে, এবং জনশুনানি খবরের কাগজে 4টি কাগজে বিজ্ঞাপন দেয়া হয়েছে আমাদের। আর সেই 4টি কাগজে বিজ্ঞাপন দেওয়ার পর তার মধ্যে একটি উত্তরবঙ্গে, বাকি 3টি সারা পশ্চিমবঙ্গে সার্কুলেশন রয়েছে। দেওয়ার পর আমরা পুরো মে মাসটা আমরা প্রত্যেক দিন আমরা সারা দিন ধরে জনশুনানি করেছি। করার পর আমরা তার রিপোর্ট, তার জনশুনানি করার আগে আমরা সিআরআই এবং সরকারের আরেকটি সংস্থা আছে যারা এই আরো বৈজ্ঞানিকভাবে এই ধরনের সার্ভে করে, ওর পুরো নামটা ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তাদেরও দুটো দলকে আমরা ইনভলভ করেছি। ব্যুরো অফ ইকোনমিক্স ওরা প্রথমে ফিল্ড সার্ভে করেছে, তারপরে সেটা সিআরআই এর কাছে গেছে, সিআরআই করে আমাদের কাছে একটা একটা করে রিপোর্ট দিয়েছে। আমরা সেই রিপোর্টগুলো কনসিডার করে তারপরে জনশুনানির ডেট দিয়েছি। এক দিন প্রায় 4-5টা করে আমরা জনগোষ্ঠীর শুনানি করেছি। তারা অনেক প্রত্যন্ত জায়গা থেকে মানুষ এসেছিল, এবং যেহেতু আমাদেরই যাওয়ার কথা, আমি
এই 8 বছরে অনেক জায়গায় জায়গায় ঘুরে আমরা ইনসিটু হিয়ারিং করেছি, কারণ গ্রামের মধ্যে গেলে গ্রামের আমি দেখেছি যে গ্রামের সমস্ত মানুষ তারা আসে, কিন্তু এখানে তো গরিব মানুষ, তারা গাড়ি ভাড়া খরচা আছে, তারপরে জমিতে কাজ আছে, কলকাতায় আসলে তার একটা অসুবিধা আছে, সেই জন্য সব মানুষ আসতে পারেনি। তাহলেও ভালো সংখ্যায় মানুষ এসেছিলেন। আমরা শুনানি করেছি, শুনানির পর আমাদের যা সিদ্ধান্ত সেটা আমরা আবার ওই ট্যাবুলেশন ফর্মে আমরা ওই ক্যাটেগরি এ, ক্যাটেগরি বি সেইগুলো করেছি, করে আমরা সরকারের কাছে রেকমেন্ডেশনের জন্য দিয়েছিলাম। সরকার তারপরে সেটা নোটিফিকেশন করেছে। এছাড়া আরেকটা যেটা আপনাদের প্রথম বললাম, যে 66টা কমিউনিটি যাদের হাইকোর্ট কিছু করেনি, কিন্তু তারা ওই দলে পড়ে, ঝাঁকে পড়ে তাদের ক্লাসিফিকেশনটা নষ্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আবার আমরা শুনানি করেছি, এই সার্ভে করেছি। শুনানি তো আগেই ছিল, সার্ভে করেছি, সার্ভে করে তাদের ওই সাব ক্লাসিফিকেশন আমরা করেছি। করতে গিয়ে যেটা আনন্দের কথা, যে দুটি কমিউনিটি যারা আগে ওবিসি ছিল তারা এবার আর ওবিসি নেই। তার কারণ হচ্ছে তারা ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে এসে গেছে। তা সত্ত্বেও তাদের আমরা বাদ দিইনি। আমরা যেটা করেছি, আমরা সিআরআই এর কাছে আবার পাঠিয়েছি যে দেখো, এরা আগে ওবিসি ছিল, এখন ওবিসি বাদ যাচ্ছে, ভালো করে আরেকবার তোমরা খুঁটিয়ে দেখো যে এর ঠিক মতো কারণটা কি আছে। তো ওইভাবে আমরা দুটো কমিউনিটিকে আলাদা পাঠিয়েছি। এইবার যে বাকি কমিউনিটি 64, সেখানেও 14টি ক্যাটেগরি তারা এ থেকে বিতে গেছে, মানে কিছুটা আপওয়ার্ড হয়েছে। আর কিছু কমিউনিটি বি থেকে এতে এসছে, মানে তারা ব্যাকওয়ার্ড থেকে আরো ফার্দার ব্যাকওয়ার্ড হয়েছে। এই জায়গাটা থেকে কিছু সামাজিক মাধ্যমে নানান রকম গ্রিভান্স মানুষের থাকতে পারে। আপনাদের মাধ্যমে আমি বলি যে আমাদের আইনে এরকম সুযোগ আছে, কারুর যদি গ্রিভান্স থাকে সে সঙ্গে সঙ্গে রিভিউ করতে পারে। যেমন আমরা হয়তো কোনো একে বি থেকে এ থেকে বিতে দিয়েছি, তার একটু লিটল ফরওয়ার্ড করেছি, তাদের যদি আপত্তি থাকে তারা আমাদের কাছে রিভিউ করতে পারে। কিন্তু সমাজ মাধ্যমে নানান রকম কথা, এইতে আরও জনমানুষে মানুষ না আরও বিভ্রান্ত হচ্ছে। আমাদের রাজ্যে এটা তো কাম্য নয়। আমাদের সামনে ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তি আছে, চাকরির ব্যাপার আছে, সেই জন্য আজকে বাধ্য হয়ে আমি এলাম। নইলে আমাদের কমিশন হচ্ছে একটা স্বশাসিত কমিশন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত। অতএব আমরা তো এইভাবে জনশুনানি করি, কিন্তু এই সাংবাদিক বৈঠক কোনোদিন আমি করিনি, অন্তত ওবিসির হয়ে। স্বাস্থ্যের ক্ষেত্রে তো অনেক সাংবাদিক বৈঠক এইখানে হয়েছে। আপনারা হেলথ বিটে কেউ যদি কাজ করে থাকেন তাহলে তো নিশ্চয়ই আমায় পেয়েছেন। হেলথ বিটের লোক তো কাউকে দেখছি না আমি। হ্যাঁ, আছে কাউকে দেখছি না, আছে না। যাই হোক, এই আমার বলার রইল। এইটার জন্যই আজকে আপনাদের ডাকা। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনাদেরও সমাজবদ্ধতা রয়েছে, সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আপনারা ঠিকভাবে সংবাদটা পরিবেশন করবেন যাতে মানুষের মধ্যে এই বিভ্রান্তিটা না হয়। এই বর্তমানে এই যে সমাজ মাধ্যম, আমি শুনলাম আমার সমাজ মাধ্যম টাধ্যম নেই, ও তাতে নানান রকম বিভ্রান্তিকর খবর টবর হচ্ছে, সেই জন্যই আপনাদের ডাকা। জুলাই পর্যন্ত যে সময়টা দিয়েছে বলছেন, মানে সুপ্রিম আমরা তার আগে করেছি। আমি জুলাই পর্যন্ত কিসের সময়, মানে কি করার জন্য সময় দিয়েছি? মামলাটার মধ্যে আমরা বলেছিলাম যে আমাদের 3 মাস সময় দাও। হাইকোর্ট যেভাবে বলেছে ওই ক্লাসিফিকেশনগুলো, যাতে হাইকোর্ট কিভাবে বলেছে আপনাকে বলছি। মূলত আমাদের আমার যেটা পড়ে মনে হয়েছে রায়টা, এটা আমার ব্যক্তিগত মানে আইনের ছাত্র হিসেবে আমার যে রিডিং, সেটা হচ্ছে মূলত বলেছে তোমরা কাজটা খুব হেস্টিলি করেছো, প্রসেসটা মানুষ 1 তলা থেকে 3 তলায় উঠেছে, 2 তলাটা তুমি অ্যাভয়েড করে গেছো, হয়তো এইভাবে বলেছে। সেই জায়গাটা আমরা প্রত্যেকটা স্টেপ, মানে হাইকোর্টের জাজমেন্টকে পাশে রেখে প্রত্যেকটা স্টেপ, আপনিও জানেন, যে আপনারা জানেন যে আমার জায়গাটা তো ওইটা, সেখান থেকেই তো এসছি।
প্রত্যেকটা স্টেপ ফলো করে খুব কষ্ট হয়েছে। আমার কর্মীরা যেভাবে কাজ করেছে, এত বড় তো কোনো সরকারি দপ্তর নয়, মানে দিন রাত কাজ করেছে, মানে অনেক রাত্রির অবধি কাজ করেছে। এই এত প্রত্যেকটা রিপোর্ট তৈরি করা, এই করা, আপনার যদি আমার অফিসে আসেন আমি দেখাতে পারি যে কি পরিমাণ ভলিউমিনাস রেকর্ড এই 1 মাসে তৈরি করেছি। স্যার, আজকের প্রেস কনফারেন্সের মূল যে বক্তব্য সেটা তো হচ্ছে সমাজ মাধ্যমে যা যা বেরিয়েছে, অর্থাৎ এই যেটা করা হয়েছে, যে সাব ক্লাসিফিকেশন করা হয়েছে, এটা ধর্ম নিরপেক্ষভাবে করা হয়নি বলে যে অভিযোগ উঠেছে। কিন্তু আপনার বক্তব্য হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কমিশন যে প্রসেসে করেছে সেটা সঠিকভাবেই করবে। সেক্ষেত্রে সমাজ মাধ্যমের যে বক্তব্য প্রচার না, এবং এটাও বলছি যে যদি কারোর মনে হয় যে আমাদের তরফে কিছু, তার রিভিউ করার প্রসেস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, তুমি, আমি এই খুঁজছিলাম তো, হেল্পমিটের লোক কোথায়? হ্যাঁ বলো। যে আগে যখন হাইকোর্টে যখন এই রিজার্ভেশন নিয়ে জাজমেন্ট দেওয়া হলো, আমরা যতটুকু বুঝেছিলাম সেটা হচ্ছে যে রিজার্ভেশন করার জন্য যে পদ্ধতি মানা, যেমন আপনি বলছিলেন সেগুলো মানা হয়নি। তার মধ্যে অন্যতম তারা একটা বিষয় বলেছিলেন যে সার্ভে করা বা কোনো একজন সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে করানো ইত্যাদি, এই বিষয়গুলো সার্ভে করা হয়েছিল, বলেছিল ক্যালকাটা ইউনিভার্সিটিকে দিয়ে সার্ভে করা হয়েছিল, বলছে যে সেই মানে ওনারা বলেছিলেন যে নিয়মানুগভাবে সঠিকভাবে এগুলো করা হয়নি, ফলে একটা সালের আগে পরে একটা সালের দাগ কেটে দিয়েছিলেন যে তারপরের গুলো বাতিল। তো আজকে রাজ্য সরকার তো ঘোষণা করে দিয়েছে সেগুলো, এবার আপনি আজকে যেটা বলছেন যে এখনো কি সেই প্রক্রিয়া বাকি আছে না সেই প্রক্রিয়া? হ্যাঁ, কিছুটা বাকি আছে। আমি এতটা পারিনি, অনেক চেষ্টা করেছি। 1 মাসের মধ্যে 176টা তো পুরো জনশুনানি করে করতে হয়েছে, বাকি 64টা জনশুনানি লাগেনি, কারণ তারা তো অলরেডি ছিল। তাদের সাব ক্লাসিফিকেশন করতেও তাদেরও সার্ভে করতে হয়েছে, করে প্রত্যেকটা কেস টু কেস বিচার করে তাদের এই সাব ক্লাসিফিকেশন করতে হচ্ছে। অর্থাৎ 64 আর 76 140টা করতে পেরেছি। আমার কাছে এখনো বাকি আচ্ছা, আরেকটু বলি, আমার কাছে বাকি স্যার 41টা পুরনো, যেটা ওই 100 আচ্ছা, এইবার হাইকোর্ট রিসেন্টলি ওই অর্ডারটা বার করুন। হাইকোর্ট আবার রিসেন্টলি একটা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকাকালীন, বলেছে যে তোমরা যখন এতই করছো তাহলে তোমরা একটা খবর কাগজে বিজ্ঞাপন করো, আরো কেউ যদি আসে। এই যে ধর্মের ব্যাপারে বলছেন, আমাদের অলরেডি এসেছে, আমাদের কটা এসছে? 9টা, 7টা কমিউনিটি স্যার, 7টা কমিউনিটি এসছে। আমরা সঙ্গে সঙ্গে সেটা সিআরআই কে পাঠিয়েছি, এবং সিআরআই সেগুলো সার্ভে চলছে। বাকি যেগুলো 140-এর বাইরে, ওখানে তো পড়ে আছে আমাদের কটা পড়ে আছে? 41টা পড়ে আছে, এখনো সার্ভে চলছে। প্লাস আরো 7টা নতুন, এই আমাদের 6ই মে 2025-এর অর্ডার অনুযায়ী আবার আমরা বিজ্ঞাপন করেছি, এবং তার জন্য আরো 7টা কমিউনিটি আমাদের কাছে অ্যাপ্লাই করেছে। এরপরে যেটা হচ্ছে যে এই যে সম্পূর্ণ হয়ে গেলে আপনারা আবার সুপ্রিম কোর্টে গিয়ে এই বিষয়টা রাখবেন নাকি? সুপ্রিম কোর্টের বিষয় সত্যি কথা বলতে কি দুটো জিনিস, এটা তো সরকার সুপ্রিম কোর্টে তখন বিষয় একটাই পড়ে থাকবে, মানে সুপ্রিম কোর্টের কাজটা অনেক কমে আসবে। সেটা হচ্ছে ওই আইনের বৈধতা, যে আইন, কয়েকটা আইনের ধারা উপধারা হাইকোর্ট বাতিল করেছে, সেইটা সুপ্রিম কোর্ট কনসিডার করবে। আর এই যে বাকি আমাদের পদ্ধতি ঠিক হয়েছে কি ঠিক হয়নি, সেটা তখন হচ্ছে একাডেমিক হয়ে যাবে, কারণ আমরা তো কাজটা তো করলামই হাইকোর্টের অর্ডারে। আগে যারা ছিলেন যে ক্লাসিফিকেশন ছিল সেই ক্লাসিফিকেশন গুলো তো রয়েছে, তার মধ্যে কিছু চেঞ্জেস না ক্লাসিফিকেশন নেই। আমি এইমাত্র বললাম দুজন পুরো ওবিসি থেকে বেরিয়ে গেছে, কেউ ওবিসি এবিতে কেউ একটু আপওয়ার্ড হয়েছে, কেউ একটু ডাউনওয়ার্ড হয়েছে, এগুলো তফাৎ হয়েছে। না, সংরক্ষণ তো পাবেই। সংরক্ষণে আমি বলি, সংরক্ষণে ধরুন 17% আছে, সেখানে তো বাঁধা আছে এ কত গুণ পাবে, বি কত গুণ পাবে, সে তার মতন করে পাবে। না এক্ষুনি, হ্যাঁ, গভর্নমেন্ট তো নোটিফিকেশন করে দিয়েছে। না সুপ্রিম কোর্ট তো আমাদের পারমিশন দিয়েছে। হ্যাঁ,
সুপ্রিম কোর্টের পারমিশন না হলে আমি করব কি করে? আসল বক্তব্যটা হচ্ছে আসলে 40 দিন হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এখনো ভর্তি প্রক্রিয়া শুরুই হয়নি। অকাতরে প্রচুর স্টুডেন্ট এবং চাকরির পরীক্ষাও রয়েছে, সম্প্রতি সমস্ত কিছু রয়েছে। একটাই প্রশ্ন এবং স্রেফ 2 লাইনে উত্তরটা চাইছি যে তাহলে কি এই যে ওবিসি বাধা পড়ছে, বাধা হয়ে রয়েছে, ওবিসির যে জন্য সমস্যা, আমি যেটুকুন বুঝি এটা ক্লিয়ার হয়ে গেল। আমি এবং সেইটা করার জন্য আমায়ও এই বয়সে সারা দিন রাত কাজ করতে হয়েছে, শনি রবি সমস্ত করেছি। শুধু আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, শুধু এই ছেলে মেয়েদের মুখ চেয়ে, কারণ একটা সত্যি তারা খুব অসুবিধার মধ্যে রয়েছে। মানে সেই সমস্যাটা এবার বাধাটা কাটবে, বাধা কেটে গেল। স্যার একটা বিষয় যে আপনি বললেন গত বছরের হাইকোর্টের রায়ের ভিত্তিতে আগের এ বি যারা ছিল, মানে যাদের কোনো এফেক্ট হয়নি, তাদের ক্যাটাগরিটা পুরো ভেঙে গেছে, মানে এ কে হবে বি কে হবে সেটা থাকলো না। ফলে দেখা গেল না এখন আবার একটু মানে রায়ের ভিত্তিতে হয়েছিল, হ্যাঁ কেউ এ থেকে বিতে এসছে, কেউ বি থেকে আবার হয়তো এতে গেছে। আর দুটো গোষ্ঠী আবার বাতিল, হ্যাঁ তারা বেরিয়ে গেছে, তারা আপওয়ার্ড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এলাকার যারা শেরশাবাদিয়া কমিউনিটি, তাদের বক্তব্য হচ্ছে আমরা সব থেকে পিছিয়ে পড়া, শিক্ষার হার কম, বাল্য বিবাহ থেকে শুরু করে যেগুলো মানে খুবই খারাপ অবস্থায় আছে, তাদের এ থেকে বি করে দেওয়া হয়েছে। সেটা তারা তো রিভিউ করতে পারে, তো আমাদের কাছে রিভিউ করবে, তাদের তো শুনে আমরা করেছি। ও না এটা কোন ক্যাটাগরি, আগের ক্যাটাগরি, তার রিভিউ করতে পারে, আমরা আবার তাদের শুনবো, কি আছে। স্যার এই যে রিভিউ করবে এটা একটা প্রসেস থাকলো, তার বাইরে গিয়ে ওরা কেন্দ্রীয় তালিকায় আছে না, নতুন করে যে আপনার এ থেকে বি হলো, সেক্ষেত্রে কি কেন্দ্রীয় তালিকা থেকে বাদ পড়বে বা কিছু সমস্যা? কেন্দ্রীয় তালিকার সঙ্গে আমাদের বাদ দেওয়ার কোনো, আমাদের কাজ কিন্তু হচ্ছে রেকমেন্ডেশন। আমরা সরকারের কাছে রেকমেন্ড করব। এরকম অনেক তালিকা আছে, বিগত দিনেও হয়েছে, কেন্দ্রীয় তালিকায় আছে, এই তালিকায় আছে, ওখানে নেই, এখানে আছে। এই সমস্যা, এগুলো সরকারি সমস্যা, আমার নয়। আমার কাজ তাদের চিহ্নিতকরণ, সেই গোষ্ঠীকে চিহ্নিতকরণ, মানুষকে নয়। আপাতত এ থেকে বি হলেও তারা কেন্দ্রীয় তালিকায় থাকতে পারে, এই জায়গাটা বলছি না। আমি কেন্দ্রীয় তালিকা নিয়ে কিছু বলছি না, এটা কেন্দ্রীয় তালিকার ব্যাপার নয়, এটা রাজ্য তালিকার ব্যাপার। হ্যাঁ মানে আমরা একটা কথা বলতে পারি যে জট কাটলো, এবার ওবিসি নিয়ে যে জট, সেই জট কাটলো। যদি আপনি একটুখানি ক্যামেরার দিকে বলে দেন। আচ্ছা, যে এই কেন না মানে যে ছেলে মেয়ে হ্যাঁ এটা নিশ্চয়ই জট কাটলো, এবং আগামী দিনে আমার মনে হয় সরকারের আর কোনো ধরনের কোনো রকম অসুবিধে থাকার কথা নয়, প্রতিবন্ধকতা, যেটা চাকরির ভর্তির পোর্টাল, যেটা কলেজে ভর্তির পোর্টাল, বা এই শিক্ষক শিক্ষিকাদের চাকরির ব্যাপারেও সেটা তো নোটিফিকেশন বেরিয়ে গেছে, সেখানে যা আর সংরক্ষণটাও 7 থেকে 17 হয়ে গেছে, ওটা 17ই ছিল, সরকার কিছু বাড়ায়নি। 7 থেকে যেহেতু ওদের বাতিল হয়ে গেছিল, ওই জন্য আবারটা নেবে 7-এ হয়ে গেছিল, সেটা আবার পুরোনো জায়গায় ফেরত চলে গেল 17। মানে অনেকেই অভিযোগ করছে যে যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বিষয়টা, তাই এভাবে নোটিফিকেশন করা যায় না, সেটা নিয়ে কি কোনো জটিলতা তৈরি হতে পারে? দেখুন, জটিলতা ভবিষ্যতে কি হবে আমি বলতে পারি না, কিন্তু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি, যেভাবে রায় বেরিয়েছে সেই রায় অনুযায়ী, রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে কে? সরকারের মামলা খুব সীমাবদ্ধ জায়গা, যে আইনটার বাতিল, অন্য তো কেউ বলেনি। অতএব সেই রায়টা আজকে ভেবে নিন না, হাইপোথেটিক্যালি, যে সুপ্রিম কোর্টে কোনো মামলা নেই, হাইকোর্টের রায় আছে, সেই অনুযায়ী কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ও হিন্দিতে, হ্যাঁ 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 এরা আপওয়ার্ড হয়ে গেছে, আমার মনে হয়েছে যে আরেকবার দেখা উচিত, কারণ আপওয়ার্ড হয়ে যাওয়া মানে তো বেনিফিটটা আর পেল না। হ্যাঁ,
সেই জন্য আমার মনে হয়েছে এতদিন তো পেয়েছিল আমার মনে হয়েছে যে আরেকবার চেষ্টা করে দেখে ভালো লক্ষণ যে সমাজের ভালো স্তরেতে, উন্নীত আজকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবও আমাদের যারা সংবিধান তৈরি করেছে তাদের তো এই চিন্তা ভাবনাই ছিল যে এদের মেন স্ট্রিমে নিয়ে আসা সেই দিক থেকে যদি বলেন যে মন্ডল কমিশনের জাজমেন্ট অত্যন্ত সুন্দর, তারা ক্রিমিলেয়ারের কথা বলেছে যার জন্যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবে কিন্তু বাই বার্থ পাচ্ছে। এখানে কিন্তু তা নয়, এখানে কিন্তু ভ্যারিয়েবল কনস্ট্যান্টেড তো মানে সমাজে যদি উন্নত হয় নিশ্চয়ই এবং রাষ্ট্রের তো সেটাই দায়িত্ব সবাইকে সমান নিয়ে আসা। হ্যাঁ হাইকোর্টের রায়ের ভিত্তিতে সার্ভে করে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে এই তালিকা তৈরি করা হয়, এখানে কোনো জটিলতা নেই। হ্যাঁ বলছি আরেকটা অভিযোগ হ্যাঁ। বিভিন্ন রাজনৈতিক দল থেকে করা হচ্ছে যে এই যে নতুন আইন যেটা করা হচ্ছে তাতে নতুন আইন কোথায় আবার? মানে রিজার্ভেশনে যে ধর্মান্তরিত হলেও যে তারা রিজার্ভেশনের ইয়েটা পাবে, এটা কি আপনাদের এইটার মধ্যে থাকছে সেই বিষয়টা? আমি কি বলছো বুঝতে পারছি না গো, এটা তো আমার বিষয় নয়। মধ্যে নয়, তাই তো? বিষয় নয়। ঠিক আছে।